পুরান ঢাকায় রাসায়নিক গুদাম সরাতে ব্যবসায়ীদের বাধা, মেয়রের নেতৃত্বে আবারও অভিযান শুরু, কয়েকটি ভবনের বিদ্যুৎ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন। আনিসুল হকের অসমাপ্ত কাজগুলো শেষ করাই হবে মূল টার্গেট বললেন নতুন মেয়র আতিকুল ইসলাম। সড়কে নিরাপত্তা, পরিবহনে শৃঙ্খলা ফেরানোর ঘোষণা। ডাকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বিভিন্ন ছাত্র সংগঠনের, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের আগেই ক্যাম্পাস ছেয়ে গেছে রঙিন পোস্টার ব্যানারে। এবং স্বল্প খরচে দেশের উন্নয়নে কৌশল নির্ধারণের প্রকৌশলীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর, বললেন বাংলাদেশের উন্নয়ন এখন সারা বিশ্বে দৃশ্যমান। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। সঙ্গে শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। সঙ্গে আছি আমি ফারজানা তানি এবং আমি কামরুন নাহার রফি। কেমিক্যাল গোডাউন সরাতে রাজধানীর চকবাজারের বকশীবাজার এলাকায় জয়চন্দ্রনাগ রোডে অভিযান চালিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশন। এ সময় কয়েকটি বাড়ির গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সড়কের অন্য একটি বাড়িতে অভিযান চালানোর সময় বাধা পেয়ে ফিরে আসেন কর্মকর্তারা। পরে দক্ষিণের মেয়র সাইদ খোকনের নেতৃত্বে আবারও অভিযান শুরু হয়। জুবায়ের সানি রিপোর্ট। শনিবার বেলা 11টার দিকে চকবাজারের বকশীবাজার এলাকায় বেশ কয়েকটি বাড়িতে নিষিদ্ধ রাসায়নিক, পলিথিন ও রাসায়নিকের কৌটা পাওয়ার অভিযোগে বাড়ির গ্যাস ও বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়। এ সময় পাশের আরেকটি বাড়িতে অভিযান চালানোর সময় বাধা দেন স্থানীয় ব্যবসায়ীরা। আমরা জাস্টিস চাচ্ছি, আমরা কেমিক্যাল গোডাউন যদি থাকে, সেখানে যদি 29টি নিষেধাজ্ঞা ধার্য প্রদত্ত থাকলে তার বিরুদ্ধে অ্যাকশন নেবে, আমরা সহযোগিতা করি। 29 বাইরে থাকলে 1 মাস সময় দেওয়া হবে, এখানে সময়টা দিচ্ছেন না, তারা কথাই শুনতে চাচ্ছেন না। অভিযান স্থগিত রেখে ফায়ার সার্ভিস, তিতাস, ওয়াসা, ডিপিডিসির কর্মকর্তারা নগর ভবনে চলে যান। পরে দক্ষিণের মেয়র সাইদ খোকনের উপস্থিতিতে অভিযান চালানো হয়। এ সময় তিনি বলেন, যে কোনো উপায় হোক অভিযান অব্যাহত রাখা হবে। আপনাদের যার যার জায়গা থেকে এর বিরুদ্ধে আপনাদেরকে প্রতিবাদ করতে হবে, এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই শহর তো একজনের না, আমাদের এখানে যারা আছে আমাদের সবার এই শহর, এবং এই শহরকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। আমরা সরজমিনে দেখে এই অভিযান অব্যাহত রাখব। 20 ফেব্রুয়ারি দিবাগত রাতে চকবাজারের চুরিহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মারা যান 71 জন। এই ঘটনার পরপরই পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন সরাতে নড়েচড়ে বসে প্রশাসন। জুবায়ের সানি, আরটিভি, ঢাকা। এদিকে চকবাজারের চুরিহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আরও একজন মারা গেছেন। সকালে বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে জাকির নামের 35 বছর বয়সী ওই ব্যক্তি মারা যান। তার শরীরের 35 ভাগ পুড়ে গিয়েছিল। অগ্নিকাণ্ডের ঘটনায় এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 71। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এখনও চিকিৎসাধীন রয়েছেন 4 জন। রাজধানী ঢাকায় নতুন করে আর কোনো বাসের রুট পারমিট দেওয়া হবে না, এমনটি জানালেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। 6টি কোম্পানির মাধ্যমে বাস সার্ভিসের সেবা দেওয়ার পরিকল্পনা আগামী জুন-জুলাইয়ের মধ্যে দৃশ্যমান হবে বলেও জানান তিনি। আরাফাতুর রহমানের রিপোর্ট। শনিবার দুপুরে নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন সংক্রান্ত কমিটির বৈঠক শেষে মেয়র আশা করেন আগামী জুন-জুলাইয়ে ঢাকা শহরে গণপরিবহন ব্যবস্থায় নতুন যুগের সূচনা হবে। জুলাইয়ের মধ্যে কিছু রুটে এই পরিবর্তন দেখতে পাওয়া যাবে বলেও জানান তিনি, যেখানে এসি বাস নামানো সহ দৃশ্যমান বেশ কিছু পরিবর্তন আসবে। নতুন করে ঢাকায় আমরা আর বাস রুটের অনুমোদন দিচ্ছি না। আমাদের এই কমিটিতে আলাপ আলোচনা সাপেক্ষে সুপারিশক্রমে তারা পরবর্তী করণীয় আমরা তাদেরকে বলে দেব। আপাতত নতুন করে বাস রুট প্রদান বন্ধ থাকবে। আগামী 2 বছরের মধ্যে গণপরিবহন ব্যবস্থা বদলে যাবে বলেও আশা প্রকাশ করেন মেয়র। কিছু রুটে আপনারা এই ডিসিপ্লিনগুলো দেখবেন এবং নতুন বাস চলাচল করছে এমনটা আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। সেখানে এয়ার কন্ডিশন বাসও থাকবে
এবং খুব উন্নত মানের ভালো বাসও থাকবে। ঢাকা শহরে গণপরিবহন ব্যবস্থার পরিবর্তনের সূচনা আপনারা ইনশাল্লাহ সচক্ষে দেখতে পাবেন। মেয়র জানান ইতোমধ্যে দক্ষিণ সিটির 10টি পয়েন্টের ট্রাফিক নিয়ন্ত্রণ অটোমেশন হয়ে গেছে, তা শিগগিরই পুলিশকে বুঝিয়ে দেওয়া হবে। শৃঙ্খলা ফিরিয়ে আনবার জন্য মাননীয় আরাফাতুর রহমান, RTV, ঢাকা। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে আলোকিত পরিবেশ দূষণ রোধ সহ আগামী 1 বছরে 10টি পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছেন নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম। সকালে রাজধানীর উত্তরায় নিজ অফিসে সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রয়াত মেয়র আনিসুল হকের অসমাপ্ত কাজগুলো শেষ করাই হবে তার মূল টার্গেট। সড়কে নিরাপত্তা ও পরিবহনের শৃঙ্খলা ফেরানোর ঘোষণাও দেন আতিকুল ইসলাম। জাহিদ রহমানকে সঙ্গে নিয়ে মুক্তা মাহমুদের রিপোর্ট। আপনি আর রাস্তায় ট্রাক দাঁড়িয়ে থাকবে, এটা তো অ্যাকসেপ্টেড না। পরিবহনে বিশৃঙ্খলা, অবৈধ দখল, মশার উৎপাত সহ নানা সমস্যায় জর্জরিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চেহারা যখন পাল্টাতে শুরু করছে, পরিচ্ছন্ন নগরীর স্বপ্ন যখন উত্তরের মানুষের চোখে মুখে, হঠাৎ যেন 2017 সালে ছন্দপতন মেয়র আনিসুল হকের মৃত্যুতে। এরপর অভিভাবকহীন হয়ে পড়ে উত্তর সিটি। 1.5 বছর পর আবারও ঢাকা উত্তরের বাসিন্দারা পেলেন নতুন অভিভাবক, যদিও হাতে মাত্র 1 বছর সময়। তারপরও নতুন মেয়রের কাছে নগরবাসীর প্রত্যাশার পারদ যেন থেমে নেই। বনানীর বাসিন্দা হাজী এনামুল হক আনিসুল হকের পরিবর্তনের যাত্রা আবারও নতুন করে দেখতে চান। প্রত্যাশা করেন নাগরিক অধিকার নিশ্চিত করবেন এই মেয়র। আমরা আমাদের এলাকার অসুবিধাগুলো ওনাকে সরাসরি বলতে পারি, সেই ব্যবস্থা রাখবেন। এনামুল হকের মতো এমন প্রত্যাশা উত্তরা, গুলশান, তেজগাঁও সহ উত্তরের সব মানুষের। নাগরিকত্ব সনদপত্র এবং জন্ম নিবন্ধন, এই দুইটা বিষয় যাতে আরো কিভাবে সহজ করা যায়, যাতে করে জলাবদ্ধতা না হয়, মশা নিধনের একটা কার্যকরী ভূমিকা নেয়। আনিসুল হকের উন্নয়ন কাজগুলো ধারাবাহিকতা রাখে। উপনির্বাচনে জয়ী নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম নগর উন্নয়নে তার পরিকল্পনা তুলে ধরতে সংবাদ সম্মেলন করেন। বলেন, উত্তরকে সবুজ, সুন্দর, আধুনিক করতে সব ধরনের উদ্যোগ নেবেন তিনি। আমাদের দৃঢ় বিশ্বাস, ভালো কাজের জন্য, নগরকে শ্রীবৃদ্ধি করার জন্য, নগরের জঞ্জট দূর করার জন্য সবাই এগিয়ে আসবেন একসাথে। নতুন ওয়ার্ডগুলোকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি স্বল্পমেয়াদী কর্মপরিকল্পনাও ঘোষণা দেন নতুন এই মেয়র। এখন যিনি নগরের সেবক হবেন, উনি কিন্তু সবকিছুর ঊর্ধ্বে কিন্তু কাজ করবে। মুক্তা মাহমুদ, RTV, ঢাকা। ঢাকা সিটি নির্বাচনে অংশ না নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট আরেক ধাপ ধ্বংসের পথে এগিয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। আসন্ন উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের নিজ নির্বাচনী এলাকায় আচরণবিধি ভঙ্গ না করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলেও জানান সেতুমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন এতেরামুল হক। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের অবস্থান তুলে ধরতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাদের বিধ্বংসী রাজনীতি আরেক ধাপে গিয়ে এই নির্বাচনের মধ্যে নির্বাচন যারা ইতিহাস বলে, যারা বয়কট করবে, তাদের কিন্তু জনবিচ্ছিন্নতা তাদের রাজনৈতিক সে ভাগ্যে অনিবার্য হয়ে দাঁড়াবে। বিএনপি অংশ না নিলেও উপজেলা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে জানান সেতুমন্ত্রী। আমাদের যারা মন্ত্রী, এমপি, উপজেলা নির্বাচন চলছে, তারা যেন কোনো অবস্থাতে যা নির্বাচনী এলাকা নির্বাচন কমিশনের আচরণবিধি লঙ্ঘন হয় এমন কোনো কর্মকাণ্ডে জড়িত না। এদিকে ধানমন্ডিতে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, ঢাকা উত্তর সিটি নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল সন্তোষজনক। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন, সেখানে যে ভোটার টার্ন আউট 31% বেশি, এটি উপনির্বাচন হিসাবে আমি মনে করি অত্যন্ত সন্তোষজনক। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে বিএনপি জামাত বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে বলেও অভিযোগ করেন তথ্যমন্ত্রী। সমগ্র পৃথিবীর প্রেক্ষাপটে উপনির্বাচন হিসাবে। এতেরামুল হক, RTV, ঢাকা।
ডাকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। রোববার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের আগেই ক্যাম্পাস ছেয়ে গেছে রঙিন পোস্টার আর ব্যানারে। এ ব্যাপারে বামজোট সহ বেশ কয়েকটি সংগঠন লিখিত অভিযোগ করবে। এদিকে যাচাই বাছাইয়ে বাতিল হওয়া অনেকেই আবেদন করে তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। আরও দেখুন জুলহাস কবিরের রিপোর্টে। দীর্ঘ ২৮ বছর পর ডাকসু নির্বাচন, এর মধ্যে সব সংগঠনের অংশগ্রহণে জমে উঠেছে ভোটের ক্যাম্পাস। সাধারণ ছাত্র আর রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের মিছিল আর প্রচারণায় মুখর মধুর ক্যান্টিন। একই ক্যান্টিনে আবারও সব রাজনৈতিক আর অরাজনৈতিক দলের সহ অবস্থানে স্বস্তির বাতাস বয়েছে পুরো বিশ্ববিদ্যালয় চত্বরে। সবকিছু ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দু কে হচ্ছেন ৯০-এর পর ডাকসুর ভিপিজিএস। বাতিল হওয়া প্রার্থিতা আবেদনের পর ফিরে পাওয়ায় খুশি অনেকেই। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে জোর করে প্রার্থিতা প্রত্যাহার করা হয়েছে বলেও অভিযোগ করেছেন কেউ কেউ। আমাকে ফোর্স করেছেন, প্রত্যাহারপত্র দেখানো হয়েছিল। অভিযোগ করেছে যে সে নিরাপত্তাহীনতায় ভুগছে হলের মধ্যে, কিন্তু হলে অনিরাপদ কোনো পরিবেশ নেই এবং ওকে নিরাপত্তার দায়িত্ব আমি নিয়েছি। আমি আপিল করেছিলাম, সেই প্রেক্ষিতে আমার প্রার্থিতা বহাল হয়েছে এবং আমি ইলেকশন করছি ডাকসুর কেন্দ্রীয় সংসদের। আমি জিএস প্রার্থী। আমরা ছাত্রলীগের যারা বিদ্রোহী প্রার্থী রয়েছে তাদের সাথে কথা বলেছি, ম্যাক্সিমাম হলেই ওরা প্রত্যাহার করে ফেলেছে। যারা ছাত্রলীগকে ভালোবাসে বা প্রকৃতপক্ষে ছাত্রলীগ করে তারা সকলেই প্রত্যাহার করে নিচ্ছে। থেমে থেমে বেশ কয়েকটি হল থেকে মিছিল নিয়ে মধুর ক্যান্টিনে আসেন ছাত্রলীগ। তবে তাদের বিরুদ্ধেই আচরণবিধি লঙ্ঘনের নানা অভিযোগ করেছেন ছাত্রদল, বাম সংগঠন সহ অন্যরা। এখনো পর্যন্ত যে পরিবেশ ক্যাম্পাসের মনে করছি, যদি প্রশাসন আন্তরিক থাকে তাহলে একটি সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। তড়িঘড়ি করে আমাদের যারা প্রার্থী হওয়ার যোগ্যতা রাখেন তাদেরকে কোনো ভর্তির কোনো সুযোগ দেওয়া হয়নি। ছাত্রলীগের যে প্যানেল থেকে মনোনীত যে সভাপতি, বিপি পদে সহসভাপতি, তিনি কিন্তু রঙিন স্টিকার সহ ক্যাম্পাসে এটা করছেন। এটা কিন্তু আচরণবিধির লঙ্ঘন। ডাকসু নির্বাচন নিয়ে কেউ কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘন কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করুক সেটা চান না বিশ্ববিদ্যালয় প্রশাসন। ডাকসু যে আচরণবিধি করা হয়েছে এই দুটোকে সমন্বয় করে ডাকসু নির্বাচন সম্পন্ন হবে। যদি এর বাইরে আচরণগতভাবে শৃঙ্খলা কিংবা বিশ্ববিদ্যালয়ের স্বার্থ এবং আইন পরিপন্থী কোনো কাজ করা হয়, সুস্পষ্টভাবে ডাকসুর আচরণ বিধিমালায় উল্লেখ আছে, তার প্রার্থিতা বাতিল হতে পারে। সুষ্ঠু পরিবেশ ধরে রাখতে সকলের সহযোগিতা চেয়েছেন প্রক্টর। রাষ্ট্রীয় আইন আছে, তার আওতায় আমরা নিয়ে আসব। জুলহাস কবির, RTV, ঢাকা। বাংলাদেশের আর্থসামাজিক অবস্থান চিন্তা করে স্বল্প খরচে উন্নয়নের কৌশল নির্ধারণে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের ৫৯তম কনভেনশন উদ্বোধনকালে এই আহ্বান জানান তিনি। বাঙালি জাতিকে স্বাধীনতা এনে দেওয়ার পর স্বাধীন দেশ গঠনে বঙ্গবন্ধুর অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার জাতির জনকের দেখানো পথ অনুসরণ করছে। বাংলাদেশের উন্নয়ন এখন সারা বিশ্বে দৃশ্যমান বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর আমার গত মেয়াদে যে দিন করলেই শেষ হবে না, যেটা আমাদের সে 2100 আমাদের অতিরিক্ত বৃষ্টি হয়, বৃষ্টির ছাড় থেকে যাতে রক্ষা পায় সেদিকে আমাদের দৃষ্টি দেওয়া দরকার। কাজে সেভাবে লক্ষ্য রেখেই কিন্তু আমাদের স্থাপনাগুলি করা। আমরা কোনো একটা দেশের একটা আর্কিটেকচারাল ডিজাইন দেখলাম, সেটাই আমরা সাথে সাথে আমাদের দেশের জন্য প্রয়োগ করব সেটা না। সেটাকে কিভাবে আমাদের দেশের ক্ষেত্রে আমাদের অতিরিক্ত বৃষ্টি, আমাদের গরম, আমাদের আর্দ্রতা, আমাদের সব কিছু মাথায় রেখেই আমি মনে করি এই স্থাপনাগুলি করা আমাদের প্রয়োজন, যেটা ঠিক এখন করা হচ্ছে না ওভাবে। আগামীতে আমার মনে হয় যখনই আপনারা প্ল্যান করবেন সেটা সেভাবে করবেন, সেটাই আমরা চাই। আমাদের সংগ্রাম চলবেই চলবে, জনতার সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে। অগ্নিঝরা মার্চের খবর। আজ অগ্নিঝরা ২রা মার্চ। ৭১-এর এই দিনে পাকিস্তান সরকারকে চাপে ফেলতে হরতালের ডাক দেয় মুক্তি পাগল বাঙালি। সকাল থেকে সব স্তরের মানুষ হরতালে সাড়া দিয়ে ঢাকা অচল করে দেয়। সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংগ্রাম পরিষদের ডাকা সমাবেশে প্রথম ওড়ানো হয় গাঢ় সবুজের মধ্যে রক্তলাল বৃত্তে মানচিত্র খচিত পতাকা। ২রা মার্চ পুলিশের সঙ্গে ছাত্রদের সংঘর্ষে ফার্মগেট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
বিকেলে সমাবেশ হয় পল্টন ময়দানে। সন্ধ্যার পর হঠাৎ করে সেনা কর্তৃপক্ষ কারফিউ ঘোষণা করে। রাতে নিহত হয় 23 মুক্তিকামী জনতা। বিভিন্ন সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয় স্বাধীনতার প্রশ্নে কোনো আপোষ নেই। অন্যদিকে পাকিস্তানি গোয়েন্দারা এসব খবর দ্রুত পৌঁছে দিতে থাকে প্রেসিডেন্ট হাউসে। বিদায়ের সুর বাজছে অমর একুশে গ্রন্থমেলায়। 2 দিন বেড়ে আজ শেষ হতে যাচ্ছে মাসব্যাপী এই মিলন মেলার। অতীতের রেকর্ড ছাপিয়ে এবছর নতুন বই প্রকাশিত হয়েছে প্রায় 5,000, আর বই বিক্রি হয়েছে 80 কোটি টাকারও বেশি। এটিও আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। মেলা নিয়ে সন্তুষ্ট আয়োজকরা। মাইদুর রহমান রুবেলের রিপোর্টে থাকছে বিস্তারিত। মানুষের জীবনের পরতে পরতে কত না সুখ দুঃখ আর রঙ্গরসের খেলা, সেই সব জীবনের ঘটনা প্রবাহিত হয়ে বই পুস্তকে রূপ নিয়ে এসেছে মেলায়। শব্দের সাথে কত না চমৎকার শব্দের নিখুঁত গাঁথুনিতে হয়েছে কবিতা, সমাজের সঙ্গতি আর অসঙ্গতি ফুটে উঠেছে ছড়ায়। কবিতা আর ছড়ার গড়াগড়ি অমর একুশে বইমেলায়। কল্পনা আর বাস্তবের ছায়া অবলম্বনে অসংখ্য গল্প আর উপন্যাস হয়ে পৌঁছে গেছে পাঠকের ঘরে ঘরে। লেখক ভালো হলে তার সম্পর্কে আগের থেকে যদি মানুষের ধারণা থাকে যিনি ভালো লেখেন তার বই বিক্রি হয়ে যায়। ভালো বই লেখা ছাড়া আর কোনো উপায় নাই। ভালো বই মানুষ পড়ে। অনেক ভালো বই প্রকাশিত হলেও পাঠক প্রিয়তা পায় হালকা ধাঁচের বই। গবেষণা, মুক্তিযুদ্ধ, প্রবন্ধ আর নিবন্ধ থাকে উপেক্ষিত। কিন্তু কেন? তার জবাব মিলল লেখক আর পাঠকের কাছে। গল্প, উপন্যাস, নাটক, কবিতা, ছড়া এগুলো লেখাকে সৃজনশীল মনে করে, আর গবেষণাকে সৃজনশীল মনে করে না। কি লিখছি, কিভাবে লিখছি, কি দিয়ে লিখছি, সেটা বুঝতে গিয়ে আমি গবেষণায় নিজেকে নিয়োজিত করি। জেলে গিয়ে আমার কীরকম লেগেছে, আমার পরিবার কেমন ছিল, আশেপাশে পরিবেশটা কেমন, খুঁটিনাটি সবকিছু এখানে তুলে আনার চেষ্টা করেছি। প্রতি বছর হাজার হাজার বই প্রকাশিত হলেও মান নিয়ে সন্তুষ্ট নয় লেখক পাঠক কেউই। কেন মান ঠিক থাকে না তার ব্যাখ্যা দিলেন প্রবীণ এই লেখক। মেধা আর শ্রমের সম্মিলন না হলে গবেষণা হয় না। ঢাউস ঢাউস লিখেও গবেষণা হয় না। একটি বাক্য লিখতে হলে অন্তত 200টি বাক্য পড়তে হয়। না ভালো পাঠক হয়ে ভালো লেখক হওয়া যায় না আর কি। বছর ঘুরে প্রাণের দোলায় আবারও মিলবে লেখক পাঠকের এই মিলন মেলা। সেই অপেক্ষায় এবছরের মতো বিদায় বইমেলার। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। দর্শক, এই মুহূর্তে অমর একুশে গ্রন্থমেলা থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাইদুর রহমান রুবেল। রুবেল, আমরা তো জানি যে এবারে অতীতের থেকে রেকর্ড সংখ্যক বই প্রকাশিত হয়েছে এবং বেচা বিক্রিও অনেক হয়েছে। তো সেই সময়ে কেমন ভিড় দেখছেন এবং মেলা নিয়ে সবার অনুভূতি কি? শেষ দিনে আসলে মেলা জমজমাট বলা চলে। আর মাত্র 2 ঘন্টা বাকি আছে, রাত 9টায় শেষ হয়ে যাবে। লেখক প্রকাশকদের এই মিলন মেলা ভাঙবে আর 2 ঘন্টা পর। আজকে শেষ দিন, যার কারণে উৎসাহ উদ্দীপনার কমতি নেই লেখক, প্রকাশক, পাঠক কারোই। আমরা দেখতে পেয়েছি যে পাঠকদের উপস্থিতিও বেড়েছে মেলা প্রাঙ্গণ জুড়ে। তবে শুক্রবার গতকালকে যে পরিমাণ পাঠকের উপস্থিতি ছিল সেই তুলনায় কিছুটা কম। তবে অন্যান্য বছরের তুলনায় এই বছরই প্রথমবারের মতো 2 দিন বাড়ানো হয়েছে অমর একুশে বইমেলা। কোনো বছরই ফেব্রুয়ারির বাইরে বইমেলা হয়নি। এবছর যেহেতু শেষ সপ্তাহে প্রচণ্ড রকম প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল, বৃষ্টিপাত হয়েছিল, বৃষ্টির কারণে প্রকাশকদের বেশ কিছু ক্ষতি হয়েছিল তাদের বইয়ের বিক্রিতে। সেই ক্ষতি পুষিয়ে নিতে আসলে বাংলা একাডেমি সেই সিদ্ধান্ত নিয়েছিল প্রধানমন্ত্রীর নির্দেশে, যার কারণে আসলে এবার ফেব্রুয়ারি ছাপিয়ে মার্চে 2 তারিখ শেষ হচ্ছে অমর একুশে বইমেলা। এবং 2 দিনে বেচা বিক্রি মোটামুটি ভালোই হয়েছে, এমনটাই জানিয়েছে প্রকাশকরা। তারা আসলে সন্তুষ্ট। এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি এবছর অতীতের সকল রেকর্ড ছাপিয়ে প্রায় 5,000 বই প্রকাশিত হয়েছে, যার সংখ্যা 4,871টি নতুন বই প্রকাশিত হয়েছে এবারের বইমেলায়। আজকেই প্রকাশিত হয়েছে শেষ দিনে 56টি নতুন বই, যার মধ্যে কবিতার বই সবচেয়ে বেশি, তার মধ্যে গল্প, উপন্যাস এবং অন্যান্য ভিন্ন মেজাজের বই রয়েছে। তবে আমরা জানি যে সমাজের সংগতি অসঙ্গতিগুলি ফুটে উঠেছে ছড়ার বইতে। কবিতায় সুন্দর সুন্দর কবিতা আমরা দেখতে পেয়েছি এবং গল্প উপন্যাসের বই রয়েছে। মূলধারার বাইরে গিয়ে এবার প্রচুর পরিমাণ বই বিক্রি হয়েছে, যা আসলে আশার জায়গায়। আমরা দেখতে পাচ্ছি যে হুমায়ুন আহমেদ, জাফর ইকবালের বাইরে যে পরিমাণ বই বিক্রি হতো, অন্যান্য লেখকদের বই সেভাবে বিক্রি হতো না। তবে এই বছর অন্তত 20 জন তরুণ লেখকের বই শীর্ষে রয়েছে বিক্রিতে, এমনটি জানিয়েছে বিভিন্ন সংস্থাগুলি যারা আসলে বই নিয়ে কাজ করে, যারা অনলাইন শপিংগুলি করে। তারা আসলে জানিয়েছে যে এবছর অন্তত 20 জন তরুণের নতুন বই ভালো বিক্রি হয়েছে, যা আসলে আশার কথা। এবং বাংলা একাডেমির পক্ষ থেকে জানিয়েছে যে এখন পর্যন্ত অতীতের সকল রেকর্ড ছাপিয়ে গেছে বইয়ের বিক্রি এবং
প্রায় 80 কোটি টাকারও বেশি বই বিক্রি হয়েছে এমনটি জানানো হয়েছে বাংলা একাডেমির পক্ষ থেকে, এবং যা গত বছরে ছিল 60 কোটি টাকার কিছু বেশি। যার কারণে আশাবাদী লেখক, প্রকাশক এবং আয়োজকরা যে বই বিক্রি বাড়ছে, ভার্চুয়াল এই জগতে আসলে বই বিক্রি যেভাবে হওয়ার কথা তার চেয়ে বেশি বই বিক্রি হচ্ছে, যার কারণে খুবই সন্তুষ্ট আয়োজকরা, লেখক এবং প্রকাশকরাও সন্তুষ্ট। তারা আসলে তাদের প্রত্যাশা অনুযায়ী বই বিক্রি করতে পারছে এবং মেলার পরিবেশ নিয়ে সন্তুষ্ট পাঠকরা। তারা একই আয়োজনে, একই প্রাঙ্গণে আসলে বিভিন্ন ধাঁচের বই, গল্প, কবিতা, উপন্যাস, গবেষণা, মুক্তিযুদ্ধ, ভাষা সহ নানা বিষয়ে তারা বই আসলে খুঁজে পাচ্ছে। একই জায়গায় যেহেতু সকল বই খুঁজে পাচ্ছে এবং লেখকদের সামনে থেকে তারা পাচ্ছে, এবং তাদের পছন্দের বই কেনার পাশাপাশি লেখকদের সাথে ছবি তোলা বা সেলফি তোলার পাশাপাশি অটোগ্রাফ নিতে পেরে পাঠকরাও সন্তুষ্ট। যার কারণে আশাবাদী সবাই আসলে এই মেলা নিয়ে, এবং মেলাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পারে বাংলা একাডেমির লেখক, প্রকাশক এবং পাঠকদের তারা আসলে ধন্যবাদ জানিয়েছেন যে সবার আয়োজনে আসলে একটা সুন্দর বই মেলা উপহার দিতে পেরেছে। এবং এই মেলা শেষ হচ্ছে আজকে 9টার মধ্যে, এবং এই মেলার জন্য অপেক্ষা করতে হবে আরও 1 বছর ঘুরে আগামী বছর ফেব্রুয়ারিতে আবার শুরু হবে অমর একুশে বই মেলা, এবং আবারও নতুন প্রাণের সঞ্চার হবে এমন প্রত্যাশা করছেন আয়োজকরা। এই ছিল বইমেলা থেকে সবশেষ খবর আমার কাছে। অভি। ধন্যবাদ রুবেল। দর্শক, এতক্ষণ অমর একুশে গ্রন্থমেলা থেকে সরাসরি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রুবেল। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। টাঙ্গাইলের নাগরপুরে খোলা আকাশের নিচে চলছে গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। নদীর ভাঙনে ভবন বিলীন হওয়ার পর থেকে এভাবে চলছে স্কুলটি। সামনের বর্ষায় ক্লাস করা কঠিন হবে বলে মনে করছেন শিক্ষক শিক্ষার্থীরা, তবে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন শিক্ষা কর্মকর্তা। টাঙ্গাইল প্রতিনিধি কাজী জাকিরুল মাওলার তথ্য ছবিতে রাসেল আহমেদের রিপোর্ট। কোমলমতি শিশুদের এমন শিক্ষা কার্যক্রম চলছে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। 2017 সালের বন্যায় নদীতে বিলীন হয় বিদ্যালয়টির একমাত্র ভবন। এরপর থেকে পাঠদান চলে খোলা আকাশের নিচে। নতুন ভবন নির্মাণ না হয় দিনের পর দিন রোদ বৃষ্টি মাথায় নিয়ে ক্লাস করতে হয় শিক্ষার্থীদের। মুখে রোদ লাগে, তাই আমাদের খুবই পড়তে খুবই সমস্যা হয়। এই স্কুলে খুবই অসুবিধা হয়, মাথার উপর রোদ, বেড়া নাই, ছাদ নাই, খুবই কষ্ট হয়। এর আমরা বিদ্যালয় চাই। রোদ আসে, বৃষ্টি আসে, তাই আমাদের খুবই সমস্যা। আমরা একটা বিদ্যালয় চাই। ভবন না থাকায় বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কমছে। একই সঙ্গে বিপদের ঝুঁকি থাকায় সন্তানদের নিয়ে চিন্তিত থাকেন অভিভাবকরা। সারাদিন রোদে থাকে, আবার যে বৃষ্টি নামে, ঝড় বৃষ্টি আসে, নিজেকে ভয় করে, বাচ্চাগুলো কোন রইলো না রইলো। ছেলে স্কুলে আসতে চায় না, স্কুল ঘর নাই। শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রশাসনের কার্যকর উদ্যোগ চান প্রধান শিক্ষক। সরকারের কাছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমার দাবি, যদি বাচ্চাদের কোনো বসার জন্য একটা ভবন তৈরি করে দিত, তাহলে আমরা ভালোভাবে পাঠদান করতে পারতাম। তবে স্থায়ী ভবন নির্মাণে ব্যবস্থা নিয়ে আশ্বাস দেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। ইমার্জেন্সি এডুকেশন ফান্ড থেকে আমরা সহযোগিতা নিয়ে খুব শীঘ্রই ভবন নির্মাণ করতে পারবো। আশা করি এইভাবে আমাদের যে কোমলমতি শিশুরা স্কুলে আসছে তাদের পাঠদান কার্যক্রম চালিয়ে যেতে পারবো। রাসেল আহমেদ, RTV। প্রতারণা করে শত কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের 22 সদস্যকে আটক করেছে র্যাব। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, গ্রেফতারকৃতরা প্রায় 15 বছর ধরে বিভিন্ন কৌশলে নিরীহ মানুষকে নিঃস্ব করেছে। বিস্তারিত দেখুন AR বাদলের রিপোর্টে। র্যাবের কাছে গ্রেপ্তার এসব প্রতারকরা রাজধানীর বিভিন্ন এলাকায় অফিস সাজিয়ে প্রতারণার ফাঁদ পাতে। ইন্টারনেট টাওয়ার, মসজিদ, মাদ্রাসায় বিনামূল্যে সৌর প্যানেল, কাজের বড় বিদেশি অর্ডার, বড় কোম্পানির উপদেষ্টা নিয়োগ সহ বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানির নামে প্রতারণা করে এই চক্রটি। অবসরপ্রাপ্ত কর্মকর্তাদেরকে প্রথমেই দেওয়া হয় যে হ্যাঁ, আমাদের এই মাল্টিন্যাশনাল কোম্পানিতে আপনাকে উপদেষ্টা হিসেবে আমরা নিয়োগ দিতে চাই। তার ব্যবসায় টার্গেট করার কারণ হলো যে তারা বহুজাতিক কোম্পানি, তারা প্রথমে অফার দিয়ে থাকে যে আমরা বেশ কিছু কোটি কোটি টাকার এরকম তাঁত সামগ্রী কিনবো, ইন্টারনেটের আবার টাওয়ার নির্মাণ, সেটাও তারা বোঝায়। এবং অবাক ব্যাপার হচ্ছে যে এটাতে মানুষ বিশ্বাস করছে। তাদের সাজানো গোছানো অফিস আর অমায়িক ব্যবহার দেখে লোভে পড়ে যান সাধারণ মানুষ। বস কার্ড খেলে, কার্ডের একটা নেশা আছে, সো নিজেরাই কার্ড খেলা শুরু করে। বস স্বীকার করে নেয় যে হ্যাঁ 1 কোটি টাকার মতন সে হেরে গেছে, এখন সে টাকা পরিশোধ করবে। নিয়ম হচ্ছে যে আমাদের তো টাকা শো করতে হবে, শো না করলে তো আমরা বস তো টাকা দিবে না। নিজেদের মধ্যে একজনের টাকা শর্ট পড়ছে, সে ব্যাংকে যাচ্ছে টাকা তুলতে, তাকে সেখানে নিয়ে যায়, বাইরে যায়, ভাই একটু দাঁড়ান আমরা আসতেছি। এই যে আসলো, নিয়ে গেল, আসলো,
অফিসের লোকজন সব শিফট হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে। গ্রেপ্তারকৃতদের অপরাপর সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা করছে র্যাব। 100 কোটি টাকার মতন তারা ইতিমধ্যে আত্মসাৎ করেছে। আর বাদল, RTV, ঢাকা। রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের জন্য কয়েকটি রেস্টুরেন্ট ও পপুলার হাসপাতালকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মোট 6,05,000 টাকা জরিমানা করা হয়। শনিবার দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা জানান, ক্যান্টিনে পচা বাসি খাবার এবং ফার্মেসিতে বিভিন্ন অনিয়মের জন্য পপুলার হাসপাতালকে 4,25,000 টাকা জরিমানা করা হয়েছে। পপুলার সেখানে আমরা পেয়েছি বাসি খাবার, তেলাপোকা দৌড়াদৌড়ি করছিল খাবারের উপরে। একই সাথে নোংরা জায়গায় তারা যে তাদের বাদাম সহ বিভিন্ন খাদ্যদ্রব্যগুলা রেখে দিয়েছেন। আজকে 3 লক্ষ টাকা রেস্টুরেন্টের জন্য ফাইন করেছি। ফার্মেসিতে আমরা ফ্রিজের যেই টেম্পারেচার মেনটেনেন্স সেটি কিন্তু তারা ঠিক মোট আমরা প্রায় 4,25,000 পপুলার হাসপাতাল কাজ জরিমানা করেছি। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামকে অবহেলিত রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের স্বপ্ন দেখেন না বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে নগরের জলাবদ্ধতা নিরসন ও চলমান উন্নয়ন কর্মকাণ্ড বিষয়ক মত বিনিময় সভায় তিনি বলেন, চট্টগ্রাম দিয়েই বাংলাদেশের অর্থনীতি পরিচালিত হয়, তাই চট্টগ্রামের সমস্যা চিহ্নিত করে সমাধানের পথ খোঁজা হবে। বর্ষা মৌসুমের আগেই চট্টগ্রাম নগরী জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন মন্ত্রী। চট্টগ্রামের সমস্যা বিদ্যমান রেখে বাংলাদেশের উন্নয়নের স্বপ্ন দেখেন না। সামনে আমাদের বর্ষা আসবে, বর্ষা যাতে নাকি আমাদের এখানে ওভার ফ্লাডেড হইয়া মানুষের জীবন যাতে অস্বস্তিকর কিছু না হয়। কয়েক জেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 5 জন। সকালে ঝালকাঠি সদরের কৃষ্ণকাঠি এলাকায় রাস্তা পার হওয়ার সময় অটোরিকশা চাপায় জালাল উদ্দিন নামের এক বৃদ্ধ গুরুতর আহত হন। হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। এ ঘটনায় অটোরিকশা চালককে আটক করা হয়েছে। অপরদিকে দিনাজপুর বগুড়া মহাসড়কের ঘোড়াঘাট নূরজাহানপুর এলাকায় ট্রাক চাপায় মারা গেছে মোটরসাইকেলের এক আরোহী। আহত হন আরও একজন। চাঁপাইনবাবগঞ্জের পৌর এলাকার শান্তি মোড়ে ট্রাক চাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে। যশোরের মনিরামপুর ও নীলফামারীর সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় 1 জন করে মারা গেছেন। পাবনার ঈশ্বরদীতে এলাকাবাসীর গণপিটুনিতে মারা গেছে সন্দেহভাজন এক ডাকাত। গতরাতে উপজেলার প্রতিরাজপুর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, আওয়ামী লীগ নেতা তারা মালিথার বাড়িতে ডাকাতের প্রস্তুতি নিচ্ছিল একদল দুর্বৃত্ত। এলাকাবাসী বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করে একজনকে ধরে ফেলে। এ সময় বাকিরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে গণপিটুনি দেয়। আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে সাভারের চাপাইন এলাকায় ছুরিকাঘাতে সোহাগ নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এই ঘটনা জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করেছে পুলিশ। চিরনিদ্রায় শায়িত হলেন 21শে পদকপ্রাপ্ত বইওয়ালা পলান সরকার। সকালে রাজশাহীর বাঘায় পারিবারিক কবরস্থানে স্ত্রীর কবরের পাশে তাকে সমাহিত করা হয়। এর আগে রাজশাহীর বাঘার বাউসায় হারুনুর রশিদ শাহ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে পলান সরকারের জানাজা হয়। এতে রাজশাহী জেলা প্রশাসক SM আব্দুল কাদের, পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। শুক্রবার বাঘা উপজেলার পূর্বপাড়া গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পলান সরকার ছিলেন বই পাগল মানুষ। ডায়াবেটিস ধরা পড়ায় হেঁটে হেঁটেই তিনি বই বিলি করতেন। একটানা 30 বছরের বেশি সময় ধরে এই কাজ করেছেন তিনি। সামাজিকভাবে অবদান রাখায় 2011 সালে পেয়েছেন 21শে পদক। পলান সরকার রাজশাহী জেলার 20টি গ্রামে গড়ে তুলেছিলেন অভিনব শিক্ষা আন্দোলন। এবারে মধুমতি ব্যাংক বাণিজ্য সংবাদ। নিজ নিজ ক্ষেত্রে অভাবনীয় সাফল্যের স্বীকৃতি হিসেবে 4 নারী পেলেন রাধুনী কীর্তি সম্মাননা 2018।
বিকেলে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকতা, সমাজ কল্যাণ এবং ব্যবসায় বিশেষ অবদানের জন্য স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড রাঁধুনির পক্ষ থেকে এই সম্মাননা তুলে দেওয়া হয়। এবার সাংবাদিকতায় রোজি ফেরদৌসি, মানব সেবায় তাসলিমা ফেরদৌস ও কোহিনুর ইয়াসমিন এবং নতুন যুক্ত হওয়া ক্রীড়া বিভাগে নারী ক্রিকেটার সালমা খাতুন এই সম্মাননা পান। স্কয়ার ফ্যাশন লিমিটেডের পরিচালক আনিকা চৌধুরী ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ লিপু সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। সংবাদ শেষ করব শাহ আব্দুল করিমের স্মরণ উৎসবের খবর দিয়ে। সুনামগঞ্জের দিরায়ে কিংবদন্তি বাউল শাহ আব্দুল করিমের 103তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছে 14তম লোক উৎসব। দুদিন ব্যাপী এই উৎসবে শাহ আব্দুল করিমের ভক্তসহ অগণিত মানুষ উৎসবস্থলে জড়ো হয়েছেন। অন্যদিকে গুরু শিষ্য পরম্পরা, বিশ্বগ্রাম পথ চলা, প্রতিপাদ দিয়ে লালনের বাণী ছড়িয়ে দিতে ফরিদপুরে শুরু হয়েছে 3 দিন ব্যাপী লালন উৎসব। প্রতিনিধিদের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন নুসরাত জাহান সিন্ধি। বাউল করিম বলতেন, কোটি কোটি টাকা দিয়ে মানুষের হৃদয়ে নাম লেখা যায় না। আমি যখন দুনিয়াতে থাকবো না তখন মানুষ আমার নাম মুখে মুখে বলবে, এটাই আমার সম্পদ। শাসক ও শোষকের উদ্দেশ্যে অনেক শক্তিশালী কথা বলে গিয়েছেন তিনি। তার গানের ও কথার মধ্য দিয়ে তিনি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। গুণী এই মানুষটির স্মরণে সুনামগঞ্জের দিরায়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে 2 দিনব্যাপী বাউল সঙ্গীত উৎসবের আয়োজন করা হয়। বাবা জীবিত থাকা অবস্থায় 2006 সাল থেকে শাহ আব্দুল করিম লোক উৎসব শুরু হয়েছিল, এই যাবৎ চলে আসছে। ওনার যে সুরুলি কণ্ঠ যেন আজীবন বাউলদের মনে সারা বাংলায় ছড়িয়ে যাক, এই কামনা করি। আমরা আর্থিক সাহায্য, অবকাঠামো সাহায্য এবং নিরাপত্তা সাহায্য আমরা এখানে প্রদান করেছি এবং আমাদের এই সাহায্য অব্যাহত থাকবে। এ সময় বক্তারা জানান, শাহ আব্দুল করিম দিরায়ের সীমানা ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন ভাষাভাষীদের মাঝে স্থান করে নিয়েছেন। অন্যদিকে ফকির লালন শাহের ভাষা ও তত্ত্বকে গোটা বাংলায় ছড়িয়ে দিতে ফরিদপুর লালন পরিষদ 3 দিনব্যাপী 4র্থ লালন উৎসবের আয়োজন করে। এতে শতাধিক বাউল শিল্পী সাইজির ভাব ও প্রেমের আরাধনায় মত্ত থাকবেন আগামী 3 মার্চ পর্যন্ত। নুসরাত জাহান সিন্ধি, RTV। সন্ধ্যা সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। পুরান ঢাকায় রাসায়নিক গুদাম সরাতে ব্যবসায়ীদের বাধা, মেয়রের নেতৃত্বে আবারও অভিযান শুরু, কয়েকটি ভবনের বিদ্যুৎ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন। আনিসুল হকের অসমাপ্ত কাজগুলো শেষ করাই হবে মূল টার্গেট বললেন নতুন মেয়র আতিকুল ইসলাম। সড়কে নিরাপত্তা, পরিবহনের শৃঙ্খলা ফেরানোর ঘোষণা। ডাকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, বিভিন্ন ছাত্র সংগঠনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের আগেই ক্যাম্পাস ছেয়ে গেছে রঙিন পোস্টার, ব্যানারে। এবং স্বল্প খরচে দেশের উন্নয়নে কৌশল নির্ধারণে প্রকৌশলীদের প্রতি আহ্বান, প্রধানমন্ত্রী বললেন বাংলাদেশের উন্নয়ন এখন সারা বিশ্বে দৃশ্যমান। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV অনলাইন এবং youtube.com/RTV ডিজিটালস। ধন্যবাদ সবাইকে।